আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামীতে কি কোনো দুর্নীতিবাজ নেই বা জামাত নেতারা কি আসলেই দুর্নীতি করে না? বাস্তব সত্যটা আসলে কি? প্রথমে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপর বিস্তারিত আলোচনায় যাব। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জামাতে ইসলামীর আমির হাসান আলীর বিরুদ্ধে শিক্ষক কর্মচারী নিয়োগের নামে অনিয়ম ও দুর্নীতিসহ ইউএনওর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসান আলীকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। অন্যদিকে হাসান আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি জানাজানির পরপরই বৃহস্পতিবার রাতে উপজেলা জামাতের আমির পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটি। এই ঘটনাটা প্রকাশ হওয়ার পর সবগুলো মিডিয়া থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে যে জামাতের আমির কত বড় দুর্নীতিবাজ এবং কত বড় অপরাধ করেছে। বাস্তবিক অর্থে এই একটা ঘটনাকে নিয়ে বা কয়েকটা ঘটনাকে নিয়ে যেভাবে ব্যাপকভাবে সংবাদ প্রচার করা হয় এবং এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, এতে অনেকেই বলতে পারেন যে এই জামাতের ছোটোখাটো অপরাধের জন্য তারা এত বিশাল প্রচারণা কেন করে। বাস্তব সত্য হচ্ছে, জামাত যেহেতু ইসলামিক দল, এটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি জাতীয় পার্টির মতো দল না। তাই এই দলের যারা নেতৃত্ব দেয় বা এই দলে নেতৃত্ব যাদেরকে দেওয়া হয় তাদেরকে কিন্তু বাছাই করে দেওয়া সম্ভব হয়, যেমন তাদের আমল আখলাক ঠিক আছে কিনা। অন্যান্য দলগুলোতে এই আখলাক ঠিক আছে কিনা, তার আমল ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে কমিটি দেয় না বা এগুলোকে যাচাই বাছাই করেও না। কিন্তু জামাতের নেতৃত্ব দিতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নির্দিষ্ট কয়েক পাতা কোরআন শরীফ পড়তে হয়, ইসলামিক বই পড়তে হয়, তাদের একটা আমলের মধ্যে থাকতে হয়। তাই ইসলামিক দলগুলোর নেতাদের মধ্যে যদি অল্প সংখ্যকও যদি এরকম দুর্নীতি থাকে, বিশেষ করে এই উপজেলা পর্যায়ের একজন সভাপতি যদি হয়, তাহলে তাকে নিয়ে সমালোচনা করা এখানে আমি দোষের কিছু দেখি না। বাস্তবিক অর্থে জামাত ইসলামীকে আরও অনেক কেয়ারফুলি হতে হবে, কারণ তাদের কাছে অপশন আছে, ভালো লোক দেওয়ার অপশন আছে। তো সেখান থেকে যদি তারা সঠিক লোক নিয়োগ দিতে না পারে, এটা জামাত ইসলামীর ব্যর্থতা। আর এই জন্য জামাতকে নিয়ে যে সমালোচনাগুলো হয়, আমি মনে করি আরও বেশি বেশি করা উচিত। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, আপনারা জানেন যে মাইলস্টোন যে কলেজে বিমান দুর্ঘটনাটা হয়েছে, এই দুর্ঘটনার পর আপনারা দেখেছেন যে ছোট ছোট শিশুরা কিভাবে এই আগুনে ঝলসা অবস্থায় তারা হাঁটছিল এবং বাঁচার আকুতি করছিল। ঠিক সেই সময় পানির ব্যবসায়ীরা, মানে তাদের গায়ে ঠান্ডা পানি ঢালার জন্য, তাদের জ্বালাপোড়া কমানোর জন্য যে ঠান্ডা পানিটা ঢালবে, ওই সময় এই ঠান্ডা পানির বোতল, মানে 40 টাকার ঠান্ডা পানির বোতল 600 টাকায় বিক্রি করেছে। বাস্তবিক অর্থে আমাদের বাংলাদেশের মানুষের এখন মন মানসিকতা এরকম, ম্যাক্সিমাম মানুষের মন মানসিকতা এরকম যে আমরা অন্যের বেলায় আসলে নানা রকম সমালোচনা করি, নানা রকম দুর্নীতির কথা বলি, কিন্তু বাস্তবতা হচ্ছে নিজেরা যদি কোনো রকম দুর্নীতি করার সুযোগ যদি পেয়ে যায়, তারা সেখানেই করে। যেমন কেউ আলু বিক্রি করতেছে, সেখানে সে তার মতো করে সে গাবলা করতেছে, কেউ মাংস বিক্রি করতেছে, সেখানে গাবলা করতেছে। মানে তার আয়ত্তের মধ্যে যে সুযোগটা থাকে, সে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আবার বাইরে এসে আমরা লম্বা লম্বা বক্তব্য দিই, অমুক এরকম দুর্নীতিবাজ, অমুক সেরকম দুর্নীতিবাজ। বাস্তবিক অর্থে আমাদের যেই নেচার, আমাদের যেই চিন্তাধারা, আমাদের এই জাতীয় যেই চিন্তাধারাগুলো আছে, এটা আমাদের সমাজটাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। এখন জামাত ইসলামিক দল হোক বা যাই হোক, তারা কিন্তু আসমান থেকে লোক এনে তারা এই দলের নেতৃত্ব দেয় না, এই দেশের জনগণকে দিয়েই তাদের নেতৃত্ব দেওয়ানোর চেষ্টা করে। তাই আমি মনে করি জামাত একেবারে দুর্নীতিমুক্ত থাকবে বা তার পুরো সংগঠন দুর্নীতিমুক্ত রাখতে পারবে, এটা সম্ভব না। অনেকে বলতে পারেন যে জামাত ইসলামীতে কী পরিমাণ লোক আছে এই জাতীয়। বাস্তবিক অর্থে আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি, এরকম দুর্নীতিবাজের সংখ্যা জামাতে 10%-এর বেশি হবে না। যদি তারা ক্ষমতায় আসে, তখন এর সংখ্যা আরও বেশি বাড়তে পারে। কারণ হচ্ছে, খারাপ লোকগুলো, বদ লোকগুলো সবসময় চাটুকারিতা করে, মুখে খুব সুন্দর সুন্দর কথা বলে। যেমন
আপনি কাউকে যদি ধোঁকা দিতে হয়, তার বিশ্বাস অর্জন করতে হলে নানা রকম ভালো ভালো কথা বলতে হয় এবং ভালো সাজতে হয়। তাই জামাত যখন ক্ষমতার কাছাকাছি যাবে এবং যদি ক্ষমতায় যায়, তখন সেই জাতীয় লোকের সংখ্যা দলের মধ্যে যাওয়ার চেষ্টা বেশি করবে এবং নিজেদেরকে ভালো সাজানোর জন্য যা যা করা দরকার সেটাও করবে। অতএব যারা একেবারে মনে করেন যে জামাত ক্ষমতায় আসলে একেবারে দুর্নীতিমুক্ত করে দেওয়া সম্ভব, পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত হবে, আমি নিজেও এটা বিশ্বাস করি না। কারণ আমাদের যে কালচার, আমাদের যে চিন্তাধারা এবং আমাদের বাংলাদেশের যেসব মানুষগুলো, যে চাটুকার মানুষগুলো রয়েছে, এইসব মানুষের যে নেচার, এবং আমাদের বাংলাদেশের বেশিরভাগ এই রাজনীতিবিদরা সামসামিটাকেই বেশি পছন্দ করে, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সব। আমি এখন যদি জামাতের কোনো নেতার বিরুদ্ধে কোনো কথা বলি, বিশ্বাস করেন ওই নেতা যদি আমার ভিডিও দেখে, সে আমাকে মনে মনে তো পছন্দ করবেই না, সুযোগ পেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে। আবার তার যদি প্রশংসা করি, সে আমাকে দেখলে খুব আদর আপ্যায়ন করবে। এটা আমাদের এই বাংলাদেশের মানুষের একটা কালচারে পরিণত হয়েছে যে সমালোচনা কেউ সহ্য করতে পারে না, কেউ না। আপনি যদি এখন বাইতুল মুকাররমের ইমাম সাহেবের সমালোচনা করেন, দেখবেন সেও সমালোচনা সহ্য করতে পারে কিনা সন্দেহ আছে। তাই এই যে সমালোচনা যে সহ্য করতে পারে না এবং এই চাটুকারিতা এবং তেলবাজিকে মানুষ যে পছন্দ করে, যে নেশারটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই নেশারের কারণে এই প্রত্যেকটা দলে এই চামচাবাজরা বেশি সুবিধাজনক অবস্থায় থাকে এবং বাটপারগুলো ভালো ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। এখন বলতে পারেন জামাতের আরও বড় যেসব নেতারা, এদের মধ্যে কি দুর্নীতিবাজ থাকতে পারে না? ভাই, সেখানেও থাকতে পারে। যখন তারা ক্ষমতায় যাবে বা কোনোদিন ক্ষমতায় যাওয়া সম্ভব হলে তাদের চরিত্র কিন্তু ফুটে উঠবে। আমার কাছে এরকম একটা তথ্য ছিল, ঠিক এই বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, 2001 সালের নির্বাচনের পর যখন ক্ষমতায় ছিল, ঠিক সেই সময় জামাতের একজন এমপির বিরুদ্ধে, ওই আসনের জামাতের আরেকজন সমর্থক, কট্টর সমর্থক, সে আমাকে বলেছিল তাদের এমপি নাকি প্রতি সাইনে 500 টাকা করে নিত, মানে প্রতি অটোগ্রাফে 500 টাকা করে নিত, তার থেকেও সে 500 টাকা নিয়েছিল। এখন এটা বলা যাবে না সেই সময় জামাতের যতজন এমপি নির্বাচিত হয়েছে সবাই সেটা করেছে, এটা কিন্তু বলা যাবে না। একজন এমপির বিরুদ্ধে আমি সেটা শুনেছিলাম। এখন সেই যে এমপি, এই এমপি নমিনেশন পাওয়া পর্যন্ত সে অবশ্যই জামাতের বড় নেতৃত্বে যাওয়ার কারণেই তো এমপি হয়েছিল। এবং জামাতের যারা এমপি নির্বাচিত হয়, আপনারা হয়তো অনেকে জানেন না যে তাদের ব্যক্তিগত কোনো খরচা রাখে না জামাত, মানে সে নিজের টাকা খরচ করে তারা নির্বাচন করে না, এটা সম্পূর্ণরূপে জামাতের ফান্ডের টাকা খরচ করে তারা এমপি নির্বাচিত হয়। আর জামাত এই সুযোগটা করে দেয় এই জন্য, যাতে তারা বলতে না পারে যে অনেক টাকা খরচ হয়েছে, এই খরচ উঠানোর জন্য আমি দুর্নীতি করি, মানে তার কোনো খরচ রাখা হয় না। সে এমপি হওয়ার পর যা পাবে এটা সব বোনাস। কিন্তু তারপরেও সেই সময় একজন এমপির বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল। তাই আমি মনে করি যে জামাত ইসলামীতে যারা আছে বা জামাতের যারা নেতৃত্ব দেয়, এরা সব ফেরেস্তা হয়ে গেছে, এটা বলা যাবে না। কিন্তু জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারবে এবং বাংলাদেশের রাজনীতির পরিবর্তন অনেকটাই ঘটাতেও সক্ষম হবে। এর কারণ হচ্ছে 5 আগস্টের পর আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, যে এই যে এনসিপি নেতারা নানা রকম দুর্নীতির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়েছিল, কিন্তু এখন কি শোনা যাচ্ছে? এনসিপি নেতাদের মধ্যে ম্যাক্সিমাম লোক দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে এবং তারা শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এমনকি টাকা বিদেশেও পাচার করছে। তার মানে কি দাঁড়ালো? মুখে তারা দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুললেও নিজেরা দুর্নীতিবাজ। জামাত ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত সেরকম ব্যাপক অভিযোগ কিন্তু কেউ করতে পারেনি, এবং জামাত ইসলামের বিরুদ্ধে এই ব্যাপক অভিযোগ করতে না পারার কারণে আপনারা জানেন যে বিএনপি অনেকটাই সঠিক পথে চলে আসতেছে। যদি সত্যিকার অর্থে জামাত যদি তাদের সঠিক আদর্শ যদি তুলে ধরতে না পারত, বা যতটুকু জামাতের এখন প্রশংসা হচ্ছে যে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির সাথে জড়াচ্ছে না, এই কারণে সাধারণ মানুষের আগ্রহ যেভাবে জামাতের প্রতি যাচ্ছে, এটার কারণে বিএনপি বাধ্য হয়ে
তাদের হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। এমনকি আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায়, বিশ্বাস করেন বিএনপি এর পরবর্তীতে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এবং জনগণের সমর্থন ধরে রাখার জন্য ভালো হওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে তারা যদি ভালো না হতে পারে তাহলে এই মানুষগুলো জামাতের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। এই ভয়ে তারা নিজেদের স্বার্থে হলেও ভালো হওয়ার চেষ্টা করবে এবং দলটাকে ভালো মানুষ দিয়ে সাজানোর চেষ্টা করবে। তাই আমি মনে করি জামাতকে নিয়ে অবশ্যই সমালোচনা করবেন এবং সমালোচনা হওয়া উচিত। তারা অল্প অপরাধ করলেও বেশি বেশি সমালোচনা করা উচিত। আমি নিজেও করি, এটা এই জন্য করি যাতে তারা নিজেরা এটা না ভেবে ফেলে যে ভাই আমাদের দলে যা আছে সব ফেরেস্তা, অতএব আমাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বেশি পরীক্ষা করার প্রয়োজন নেই। এই যে সমালোচনাগুলো যখন হবে, জামাতের নেতৃবৃন্দ আরও বেশি সতর্ক হবে এবং তাদের নেতা নির্বাচনে আরও বেশি সতর্ক হবে। কিন্তু মূল বাস্তবতা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, জেনারেল যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাংলাদেশের মানুষের যে নেচার রাতারাতি বড়লোক হওয়ার, এই মন মানসিকতা যদি তাদের থেকে দূর করা না যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ইসলামিক শিক্ষা ভালোভাবে ঢুকানো না যায় এবং আল্লাহর ভয় কি এবং অন্যের সম্পদ এবং এই যে দুর্নীতি চাঁদাবাজির যে টাকা, এটা কতটা অপরাধ এবং এটা খেয়ে আপনি যত ইবাদতে করবেন কোনো ইবাদত যে কবুল হবে না, এই জিনিসটা যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে না ঢুকানো যায় এবং সেই অনুযায়ী যদি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম যাই বলেন না কেন তাদেরকে যদি সেভাবে মোটিফাই করা না যায়, তাহলে জামাত ক্ষমতায় আসলেও এবং তারা আপ্রাণ চেষ্টা করলেও তারা পরিপূর্ণ দুর্নীতি মুক্ত করতে পারবে না। কিন্তু জামাতের মূল নেতৃত্ব যেটা আপ লেভেলের আমির থেকে শুরু করে যেই মূল নেতৃত্ব, এটার মধ্যে যদি ভালো মানুষের সংখ্যা যদি বেশি থাকে তাহলে অন্তত বড় বড় যে দুর্নীতিগুলো এগুলো রোধ করা সম্ভব। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং দুর্নীতি দমন কমিশন যদি সবার জন্য সমান হয়, মানে হচ্ছে আমাদের দেশে যে দুর্নীতি দমন যে কমিশনটা আছে, এই দুর্নীতি দমন কমিশন আমরা রেখেছি ঠিকই, কিন্তু বাস্তবিক অর্থে এরা সরকারি দলের বিরুদ্ধে কাজ করে না। সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বিরোধী দলের যেসব নেতাদেরকে ফাঁসানো দরকার সেই সময় তারা এগুলো যাচাই বাছাই করে, কিন্তু দুর্নীতি কারা করে? দুর্নীতি করে সরকারি দল। এখন যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের বিরুদ্ধে এই দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। এগুলোর পরিবর্তন করতে হবে। যদি এগুলোর পরিবর্তন করা না যায় তাহলে দুর্নীতি মুক্ত হবে না। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান।